একটি আদর্শ শহরে ২৫% সবুজ এলাকা এবং ১০ থেকে ১৫% জলাশয় জলাধার থাকার কথা। গবেষণায় দেখা গেছে ১৯৯৫ সালে ঢাকা শহরে সবুজ এলাকা ও ফাঁকা জায়গা ছিল ৫২ বর্গ কিলোমিটারের বেশি। এখন সেটি প্রায় ৪৩% কমে ৩০ বর্গ কিলোমিটারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ১৯৯৫ সালে ঢাকা শহরের মোট আয়তনের ২০% বেশি ছিল জলাভূমি। এখন তা মাত্র ২.৯%। গত ৩ দশকে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় মোট জলাভূমির প্রায় ৮৬% ভরাট করা হয়েছে। নগরবিদদের গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কংক্রিট আচ্ছাদিত এলাকা বেড়েছে। ১৯৯৫ সালের পর থেকে গত ৩ দশকে ঢাকায় কংক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় ৭৬%। ঢাকায় মাটি নেই বললেই চলে। আমাদের গবেষণাতে আমরা দেখেছিলাম তাও ৩ বছর আগে ৮২% এলাকায় কংক্রিটে ঢেকে গেছে কেন্দ্রীয় নগর এলাকাতে। তাহলে এই যে মাটিটা যে ভূগর্ভস্থে যাবে, বিশেষ করে বৃষ্টি হলে তো আমরা দেখি যে ৮০-৯০% পানি হচ্ছে রান অফ হয়ে যায়। তো রান অফ হলেই আমাদের যে ড্রেনগুলো তার ক্যাপাসিটিতে কোলায় না। তাহলে আমাদের উচিত ছিল অন্তত আমাদের বৃষ্টির পানি ৪০% পানি যদি আমরা মাটির নিচে পাঠাতে পারতাম, আমাদের ড্রেনে চাপ কম পড়তো, আমাদের ভূগর্ভের পানি রিফিল হতো এবং আমাদের পানির সংকটটা হতো না। এখন দেখা যাচ্ছে নলকূপে আগের তুলনায় অনেক নিচে গিয়েও পানি পাওয়া যাচ্ছে না। পরিকল্পনা সব বিষয় একটার সাথে সম্পর্কিত। আপনি উন্নয়ন মানে কনক্রিট দিয়ে পুরো নগরকে ঢাকবেন আর আপনি বাঁচবেন বা ভাববেন যে আপনি বেঁচে যাবেন। আমাদের তাপদাহ থেকে শুরু করে ভূগর্ভস্থ পানি সব দিকেই কিন্তু ভয়ঙ্কর মূল্য দিতে হবে এবং সামনের দিনে কিন্তু আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। আন্তরিকতা থাকলে আমাদের আজকে থেকে 10, 15, 20 বছরের একটা টার্গেট নিলে আমাদের বিদ্যমান 7 ভাগ সবুজ বৃক্ষকে অন্তত 15 ভাগে নেওয়া যায়, 25 ভাগে না নিতে পারি। এই কারণেই আমাদের এখনকার যত ধরনের জায়গা আছে, খাল, নদীর পার থেকে শুরু করে স্কুলের আঙিনা, সব জায়গাতেই পরিকল্পিত সবুজায়ন দরকার। আমাদের রাস্তার পাশে সবুজায়ন দরকার। চাইলে অনেক কিছুই সম্ভব। আদর্শ জায়গায় না যেতে পারি, অন্তত বেঁচে থাকার মতো সবুজ আমাদের দরকার। সেখানে পৌঁছার জন্য যা যা করণীয় সবই করতে হবে। বিশেষ করে বহিস্থ নগর এলাকাতে আমাদের এখন থেকে আমাদের সবুজায়নের বড় উদ্যোগ দরকার, যেন অন্তত আমরা নগরের 4-5টা সবুজে ঢেকে দিতে পারি, যেন নবুজের শহরের ভেতরে যেন ফুসফুসের জন্য অক্সিজেনটা পাই, তাপটা যেন একটু কম আমরা অনুভব করি। নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিত নগরায়ন ঢাকায় তাপপ্রবাহের প্রভাব অনুভূত হচ্ছে অনেক বেশি। এর পেছনে ব্যক্তি, বেসরকারি গোষ্ঠী ও সরকারি সংস্থা সবার দায় আছে বলে মনে করেন তারা। ঢাকার যে বিবর্তন হয়ে গেছে সেই বিবর্তন আন্ডু করা সম্ভব না। এটা ঢাকা কেন, যে কোনো শহর নগরায়নের এটা একটা সবচেয়ে বড় পরিবেশগত প্রভাব। এটা একবার হয়ে গেলে এটাকে আর আপনি ফেরাতে পারবেন না। তবে ঢাকাকে এখনই একটা জায়গায় ফুল স্টপ দিয়ে যে ক্ষতিগুলো হয়েছে সেই ড্যামেজগুলো কন্ট্রোল করা যায়, কিন্তু ড্যামেজটা কন্ট্রোল করবে কে? চীন দেশে কয়েকটা প্রদেশে ছাদ বাগান এক ধরনের বাধ্যতামূলক করে দিচ্ছে বায়ু দূষণ কমাতে। তো আমাদেরও ছাদ বাগান বাধ্যতামূলক করে দেওয়া যায়। সরকারি খালি থাকা জায়গাগুলো নতুন নিয়ম নীতি করে প্লট ডিস্ট্রিবিউশনের ডান্ডা না করে সেগুলোকে তো পার্ক করা যায়, কমিউনিটি গার্ডেনিং করা যায়, হ্যাঁ, মানুষকে এনকারেজ করা যায়। এখন রাজুক আবার নতুন একটা প্ল্যান নিয়েছে যে আশুলিয়াতে যে বন্যা প্রবাহ এলাকাতে সেখানে তারা লেক সিটি করবে। কেন? সেখানে যারা সমাজের উঁচু স্তরের তাদেরকে প্লট দেবে। কেন? মানুষ তো এমনিই ভরে ফেলছে। মানুষ না ভরুক, রাজুক নিজেই 30% ভরে বাকিটা রাজুক লেক হিসাবে সংরক্ষণ করবে। তো তুমি এখনই লেক হিসাবে সংরক্ষণ করো। আর ওই এলাকার মানুষজনকে যদি জলাশয় কেন্দ্রিক রিক্রিয়েশনের সুযোগ তৈরি করে তাহলে ওই এলাকার মানুষই জীবনে আর এটা ভরবে না। সেটা তো রাজুক করছে না। তো এই যে রাজুকের নতুন এটা আবার নতুন পরিকল্পনা, এই পরিকল্পনা দেখেন কতটা ক্রিমিনাল, এবং এটা কিন্তু জলাশয় আইনের বিরুদ্ধে চলে গেল। এবং তারা নতুন ড্যাপে মুখ্য জলাশয় সাধারণ জলাশয় দেখিয়েছে, যাতে করে সাধারণ জলাশয়কে তারা ভরাট রাখবার সুযোগ রেখেছে, কিন্তু জলাশয় আইনে কিন্তু মুখ্য জলাশয় সাধারণ জলাশয় বলে কোনো কিছু নেই। 3 দশক আগেও কিন্তু ঢাকার বিভিন্ন পাড়া মহল্লা বা আরবান এলাকাতে কিন্তু প্রাণ ছিল। বাড়ির আশেপাশে সবুজ গাছ ছিল, আঙিনাতে গাছ ছিল এবং মানুষজন সবুজের ছোঁয়া পেত। কিন্তু এই গত 3 দশকে ঢাকার নগরায়ন এমনভাবেই লাগামহীন নগরায়ন, যেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না। সেখানে এখন আমাদের যে আদর্শ নগরে 25 ভাগ সবুজ থাকার কথা সেটা এখন 7 ভাগের কাছাকাছি এসে নেমে পৌঁছেছে। তার কারণে কিন্তু আমরা এই যে নগরে আমরা তীব্র তাপদাহে আমরা দেখছি আমাদের যে পরিমাণ অস্বস্তি, অথচ নগরে যদি আমাদের সবুজগুলো রক্ষা করতে পারতাম, জলাশয় জলাধার রক্ষা করতে পারতাম, তাহলে তীব্র তাপমাত্রায় কিন্তু আমাদের এই যে তাপের অনুভবটা আর একটু কম থাকতো। এখন সারা পৃথিবীতেই নগরায়ন হয়, কিন্তু বাড়ির আঙিনাতে পুরোটা কনক্রিট করতে হবে, নগর এলাকার 90 ভাগই কনক্রিটে ঢেকে ফেলতে হবে, এই ধরনের নগরায়ন পৃথিবীর কোথাও হয় না। এই জন্য রাষ্ট্র কিন্তু এই ব্যাপারে যে নজরদারি করাটা একদমই ব্যর্থ হয়েছে। এই নজরদারি জায়গাটার
কমে যাওয়ার কারণেই দেখা যাচ্ছে যে আমরা একটা 14 তলা ভবন করছি, তার পাশে 1 মিটার জায়গাও রাখছি না, একটা গাছ লাগার কোথাও কল্পনা করছি না। অথচ বাইরের দেশে যখন ইমারত নির্মাণ করা হয়, বহুতল ভবন করা হয়, তখন কিন্তু তার পাশে প্রচুর জায়গা ফাঁকা রেখে সেখানে সবুজায়ন, তারপরে গিয়ে আরেকটা বহুতল ভবন আর কি। এই নগরায়নের এই যে দর্শনে আমরা যে ভুলটা করেছি, তার খেসারত হিসেবে এখন পুরো শহর জুড়েই আমরা দেখছি তাপমাত্রার কারণে আমাদের জীবন অতিষ্ঠ এবং সবচেয়ে বেশি বিপন্ন হয়ে গেছে আমাদের সাধারণ এবং প্রান্তিক মানুষ। সেজন্য একটা বিষয় যে এই যে 25 ভাগ থাকার কথা সেটা নাই। আমরা দেখেছি যদি আপনি পূর্বাঞ্চলের কথাই ধরেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটা বড় প্রকল্প, সেখানে তারা বলছিল ভিটিগুলো রাখবে, গাছগুলো থাকবে, সেখানে বিরান করে ফেলছে। আমরা পূর্বাঞ্চলের মতো প্রকল্প করেছি, সেখানে কিন্তু প্রচুর সবুজ ছিল। আমাদের যে লোকাল যে পিপল যারা ছিল তাদের ভিটে মাটির আশেপাশে প্রচুর সবুজ। এখন দেখেন পরিকল্পনাটা এমন হয়েছে, আমরা এখন এটাকে বলি আমরা পোড়ামাটি তত্ত্ব, যা সবুজ ছিল সব ধ্বংস করব, ধ্বংস করে আমরা পার্ক তৈরি করার নতুন প্রকল্প নিব। অথচ পূর্বাঞ্চলের যেখানে সবুজগুলো ছিল, যেটা আমাদের শহরে কাজে লাগবে, সেটাকে রক্ষা করলে কিন্তু আমাদের সেই সবুজও রক্ষা পেত, আর আমাদের নতুন করে পার্ক, ওপেন স্পেস তৈরি আমাদের প্রকল্প নেওয়া লাগতো না। এভাবেই কিন্তু আমরা পরিকল্পনাটাকে গলা টিপে মেরে ফেলি। আমরা যেটা বলি যে পরিবেশ বান্ধব পরিকল্পনা, যেখানে সবুজকে রক্ষা করা, বিদ্যমান গাছকে রক্ষা করা, এই জায়গাটা গুরুত্ব পায় কম। প্রকল্পের যে টাকা খরচ করার প্রবণতাটা আমাদের এমনভাবে এসেছে যে আমরা প্রকল্পকে টাকার আঙ্গিকে বিচার করি, কিন্তু সে কতটুকু পরিবেশ বান্ধব প্রকল্প, এই প্রকল্পে কত ন্যূনতম গাছ কাটা হলো, কী পরিমাণ গাছ নতুন লাগাতে পারলাম, এই বিবেচনা বোধ নেই। রাজুক যে এই পূর্বাঞ্চলের যে আমাদের এই যে সবুজায়ন বনায়নটাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে ভোগাবে। আমরা যদি এখনও যদি সেখানে সবুজায়ন করি, সেগুলো বড় হতে তো সময় লাগে। তো এই জন্যই আমাদের রাজুকের এই যে ব্যর্থতা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে আমরা যদি কোনো প্রকল্প করি, প্রথম টার্গেট হওয়া উচিত বিদ্যমান যে সবুজ গাছ আছে সেটাকে রক্ষা করা, এবং প্রয়োজন হলে আমাদের আরও নতুন গাছ লাগানো। কিন্তু একটা গাছ কেটে একটা গাছ লাগালাম, আপনি তো কাটলেন 50-60 বছরের গাছ, আর চারা তো বপন করলেন জাস্ট একটা নতুন, সেটা বড় হতে তো অনেক বছর লাগে। এই জন্য মনস্তত্ত্বটাই বদলাতে হবে, দর্শন বদলাতে হবে। বরঞ্চ আমাদের যে গাছগুলো রাখা সম্ভব সেটাকে রাখার পরিকল্পনা করে আমাদের সামনের দিনগুলো যে কোনো নগর পরিকল্পনা করা উচিত। ভবন নির্মাণ সহ অন্যান্য বিষয়ে রাজধানীতে সবুজায়ন নিশ্চিত করার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। এর প্রধান নগর পরিকল্পনাবিদ জানালেন, ঢাকা ও আশপাশে সবুজায়ন বাড়াতে 5টি আঞ্চলিক পার্ক তৈরির পরিকল্পনার কথা। ঢাকা শহরে দেখা যায় যে আমাদের বিশেষ করে জলাশয় এবং আমাদের যে গ্রিন স্পেস রয়েছে, যে আমাদের পার্ক, খেলার মাঠ বা স্পেস রয়েছে, সেই স্পেস রয়েছে তার পরিমাণ প্রায় 15 থেকে 16% রয়েছে। এর মধ্যে গ্রিন স্পেস রয়েছে আমাদের 8% জায়গা। তো সেখানে দেখা যায় যে মানদণ্ড অনুযায়ী আমরা আসলে অনেক কমে আছি। আমরা জানি যে শহরের বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হচ্ছে। আমরা জানি যে মুঘল আমলে আমাদের সেই যে আমাদের রমনা উদ্যান তৈরি হয়েছে, আমরা এই শহরের বিস্তৃতি কিন্তু অনেক দূর করেছি, আমরা নতুন করে আরেকটা রমনা উদ্যান তৈরি হয়নি। সেই জন্য আমাদের রিভাইজ ডেপে, যেটা নতুন গেজেট আকারে পাবলিশ হয়েছে, সেখানে রমনা উদ্যানের আয়তনের সমান অথবা তার চেয়ে বেশি 5টি রিজিওনাল পার্কের জন্য আমরা প্রস্তাব দিয়েছি ঢাকার বিভিন্ন লোকেশনে। এই 5টা রিজিওনাল পার্ক যদি তৈরি হয়, তাহলে প্রত্যেকটা রিজনে একটা করে ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি হবে। এছাড়াও আরও 88টা অন্যান্য পার্ক বা জলাশয় ভিত্তিক পার্ক, সেগুলো আমরা তৈরি করার জন্য যে জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়েছি, একটা হলো শহরে সোকেবল গ্রিনের পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। এটা যেমন একদিকে গ্রিন স্পেস তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আরেকটা অ্যালার্মিং জিনিস কিছুদিন পর আমরা অনুভব করব, ঢাকার পানির লেয়ার, আন্ডারগ্রাউন্ড পানির লেয়ার কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বেশিরভাগ অংশই ঢাকা শহরে গবেষণায় দেখা যায় 80 থেকে 85% স্পেস যে আরবান এরিয়াতে তার যে ফুটপ্রিন্ট রয়েছে তার সেটা কনক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে। ফলে বৃষ্টি হলে সে পানি আর ভূগর্ভস্থ চোখ হচ্ছে না এবং পুরোটাই ড্রেনেজ সিস্টেমে তৈরি হচ্ছে। সেজন্য একদিকে জন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আরেকদিকে আমাদের সোকেবল গ্রিনের পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য আমরা সোকেবল গ্রিন বাড়ানোর জন্য এবার প্রস্তাব দিয়েছি, এবং আমরা ইমারত নির্মাণ বিধিমালা এবং আমাদের ড্যাপ এটা সংশোধন করার জন্য, যেটা আমাদের ড্যাপে যেটা সুপারিশ অনুযায়ী ইমারত নির্মাণ বিধিমালাকে সংশোধন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেমন যে কোনো ব্লকে যখন একটা আবাসন বা যে কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করতে চায়, তার মিনিমাম 40% জায়গা তার সোকেবল গ্রিন ম্যান্ডেটরি আকারে রাখা হচ্ছে, যে সেখানে একটা ছোট্ট একটা পকেট পার্ক হিসেবে কাজ করবে, একটা আন্ডারগ্রাউন্ড পানি রিচার্জের জন্য কাজ করবে। তো সেই ইম্প্যাক্টটা যদি আমরা নতুন যেসব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা হয়তো আমরা এটা এনফোর্স করতে পারবো।
এবং সেটা হয়তো আগামী 10 থেকে 15 বছর পরে ঢাকাবাসী হয়তো তার একটা সুফল পেতে থাকবে। তো এই মুহূর্তে আমাদের যে সোকেবল গ্রিনের পরিমাণ যা কমে গেছে, সেটাকে উত্তরণের জন্য আমাদেরকে সেটা আমাদের ভার্টিক্যাল যেমন গ্রিন তৈরি করতে হবে, যেমন ছাদ বাগান বা এগুলিতে এনকারেজ করতে হবে। সেসব জায়গায় যদি এনকারেজ করে তাহলে হয়তো গ্রিনের ফুটপ্রিন্ট আমাদের সেখানে বাড়াতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনায় আটকে না থেকে বিদ্যমান সবুজ ও জলাশয় এলাকা সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া জরুরি। সেই সঙ্গে দখল হওয়া খাল ও সবুজ এলাকা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা নিতে হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।